প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকের ক্লাসে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ একটি নতুন অধ্যায়। তোমরা আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে এবং নিয়মগুলো ফলো করে বাসায় চেষ্টা করবে। আশা করি তোমরা নিয়মটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অধ্যায়টি ভালোভাবে করতে পারবে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা অঙ্কের দুটি সেট দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। দেখো 1 2 3 4 ডট ডট। পরের যে সেটটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জোড় সংখ্যার সেট। তো তোমরা এখানে দেখো জোড় সংখ্যার সেটটি কীভাবে 2 4 6 8 ডট ডট। তো এখানে সেট দুটি দেখো একটি নিয়ম অনুসারে সাজানো আছে। প্রথম সেটটি যে সাজানো আছে দেখো 1 2 3 4, তার মানে এক করে ডিফারেন্স প্রত্যেকটা সংখ্যার, এবং পরের যে জোড় সংখ্যার সেটটি সেখানে 2 করে ডিফারেন্স, বা পার্থক্য। তো একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো সাজানো আছে। তো এখানে যে কতগুলো রাশি আমরা যে একটা বিশেষ নিয়মে সাজিয়ে রেখেছি বা একটা সেট তৈরি করেছি, এভাবে যে সাজানো রাশি, সেই রাশিগুলোর সেটকে আমরা অনুক্রম বলে থাকি। তো অনুক্রম কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো রাশি বা একটা সেট যদি আমরা একটা নির্দিষ্ট বা একটা বিশেষ নিয়মে সাজানো হয়, সেটাকে আমরা অনুক্রম বলতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা যদি অনুক্রমের সংজ্ঞা জেনে না থাকো বা বুঝতে না পারো, তো তোমরা ইচ্ছা করলে খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। তো অনুক্রমের সংজ্ঞা হচ্ছে যে নির্দিষ্ট নিয়মে বা একটি বিশেষ নিয়মে সাজানো কতগুলো রাশি সেট, যাকে আমরা অনুক্রম বলি। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা অঙ্কের দুটি ধারা দেখতে পাচ্ছ। প্রথম ধারাটি দেখো 2 প্লাস -5 প্লাস -12 প্লাস -19, এভাবে 12তম পদ নির্ণয় করতে বলছে তোমাকে। তো যে দুটি ধারা আমরা দেখতেছি এখানে মূলত দেখো, একটু আগে যে আমরা অনুক্রমের সংজ্ঞা বলেছিলাম, এখানে কতগুলো পদ বা অনুক্রম আকারে আমাদের দুটি ধারা সাজানো হয়েছে। তো অনুক্রমের কোনো পদ যদি আমরা এক পরপর যোগচিহ্ন দ্বারা যুক্ত করে থাকি, তখন আমরা সেটাকে ধারা বলতে পারি। তো এখানে দেখো এই 2 -5 -12 -19, এই যে কতগুলো পদ, এই পদগুলোকে আমরা প্রত্যেকটা পদের মাঝখানে কী দিয়েছি? প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন। এজন্য এটাকে আমরা ধারা বলে থাকি। তো ধারা হচ্ছে তোমার দুই ধরনের ধারা। তো প্রথম হচ্ছে সমান্তর ধারা, দ্বিতীয়টি হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা ধারা কাকে বলে বুঝতে পারলাম এবং ধারা কত প্রকার ও কী কী জানলাম। তো এখানে তোমরা আরও দুটি ধারা দেখতে পাচ্ছ। প্রথম ধারাটিতে দেখো, যদি আমরা প্রথম যে সংখ্যা 2 এবং দ্বিতীয় যে সংখ্যাটা -5, এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে রেজাল্ট দাঁড়ায় কি? -7। একইভাবে যদি আমরা পরের যে দুটি সংখ্যা বা রাশি, এখানে যদি -5 এবং -12-এর মধ্যে বিয়োগ করি, তাও কি দাঁড়ায়? -7। একইভাবে যে দ্বিতীয় যে ধারাটি, এই ধারাটি দেখো 6 থেকে 2 বাদ দিলে মাইনাস যদি করা হয় বা বিয়োগ করা হয়, তাহলে কি হয়? 4 হয়। এবং দ্বিতীয় যে পরপর দুটি যে রাশি 10 - 6, তাও রেজাল্ট আসে কি? 4। এবং তৃতীয় যে যদি 14 থেকে যদি 10 বিয়োগ করো, তাও রেজাল্ট 4। তার মানে কি দেখতে পাচ্ছি? যে আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য কি? একই হচ্ছে বা সমান হচ্ছে। এই ধারাটিতেও দেখা গেছে পাশাপাশি দুটি পদের বিয়োগফল -7 -7, এখানেও কি? 4 4 4। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে ধারাটাকে সাজানো হয়েছে এদের পরপর যে বা পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান। তো
তো শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবে এটাকে কি ধারা বলা হয়? আমরা যে দুইটা ধরনের ধারা একটু আগে জানলাম, যে একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে যদি কোনো ধারার পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল সমান হয়, তখন সেটাকে কোন ধরনের ধারা বলে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছ, এই ধরনের ধারাগুলোকে আমরা সমান্তর ধারা বলে থাকি। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমান্তর ধারা নিয়ে। তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তর ধারা সূত্রাবলী ও সমস্যার সমাধান। তো শিক্ষার্থীরা আসো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। সমান্তর ধারা চিনিবার উপায়, যে আমরা একটা ধারা যে সমান্তর ধারা সেটা কিভাবে চিনতে পারি বা কিভাবে বুঝতে পারবো পরীক্ষার হলে। তোমরা যদি ধারাই যদি না চিনো, পরীক্ষার সময় তো তোমরা অঙ্কই ঠিক মতো করতে পারবে না। তাহলে আমরা অবশ্যই আগে জানবো সমান্তর ধারা কিভাবে চিনতে হবে বা সমান্তর ধারা চেনার উপায়। যদি দেখো পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল সমান হয় অথবা পাশাপাশি দুটি সংখ্যার ভাগফল অসমান হয়, মানে সমান না হয়, তবে তাকে আমরা সমান্তর ধারা বলবো। যেমন দেখো এখানে একটি ধারা আছে 2 - 5 - 12 - 19 তোমাকে বলছে 12তম পদ নির্ণয় করো। এখন এই যে একটা ধারা, এই ধারাটা যদি আমি নাই চিনি এটা কোন ধারা, সমান্তর না গুণোত্তর, তাহলে আমরা তো সূত্রই বসাতে ভুল করব। তো এই জন্য অবশ্যই মনে রাখবে, যদি পাশাপাশি দুটি পদের, যেমন 2 এর পাশে কত 5, 5 এর পাশে 12, এই 2 আর 5 এর বিয়োগফল যত হবে, একইভাবে যদি 5 আর -12 এর বিয়োগফলও তাই হয়, তখন আমরা বুঝবো যে এটা সমান্তর ধারা। যেমন দেখো সাধারণ অন্তর, আমরা এই পার্থক্যটাকে সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। যেমন দেখো তোমরা -5 আমরা এটার সাথে বিয়োগ করলাম কি 2, প্রথম যে পদটা, তাহলে রেজাল্ট আসলো কি -7। একইভাবে দেখো -12 এখানে এবং বিয়োগ করলাম কি -5, তাতেও রেজাল্ট আসলো কি -7। তাহলে আমরা কি বুঝলাম, যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বা বিয়োগফল সমান। তাহলে আমরা এই ধারাটা কি ধারা ধরে নেব? শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছো এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা ধারা চিনতেই পারি যেটা সমান্তর ধারা, তাহলে অঙ্কটা করতেও অনেক ইজি বা সহজ হবে। তো আমরা দেখি কিভাবে অঙ্কটা করা যায়, সমান্তর ধারার অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারবো। তো তার আগে আমরা এই অধ্যায়ের কিছু সূত্রাবলী নিয়ে দেখি। কিছু সূত্র রয়েছে যে সূত্র দ্বারা অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের প্রথম সূত্রটি দেখো, এখানে প্রথম সূত্রটি আছে n-তম পদ সমান শেষ পদ। দ্বিতীয় সূত্রটি আছে n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। 3 নম্বর যে সূত্রটি n-তম পদের যোগফল বা সমষ্টি, আমরা পাঠ্য বইতে অবশ্যই সমষ্টি দেখতে পারি অথবা যোগফলও দেখতে পারবো। দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট। এবং চতুর্থ যে সূত্রটি সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, n ইন্টু n+1 ভাগ বা ডিভাইডেড 2। আশা করি তোমরা খাতা কলম নিয়ে লিখে নিচ্ছ। তো তোমরা এই 4টি সূত্র যদি এই অধ্যায়ের ভালোভাবে শিখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে তোমরা খুব সহজেই তার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে 4টি সূত্র লিখে নাও। তো ঠিক আছে, আমি সামনে অগ্রসর হচ্ছি। দেখি আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক কিভাবে সমস্যার সমাধান করতে পারি। তো আমাদের পাঠ্য বইয়ের 5 নং যে অঙ্ক 13.1 প্রশ্নমালার বা অনুশীলনী, আমরা সেটা সমাধান করব এখন। দেখি কিভাবে অঙ্কটা সমাধান করা যায়। এখানে আমাদের পাঠ্য বইতে আছে 5 নম্বর অঙ্কে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আমরা একটু আগেই শিখেছি সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখি কিভাবে করা যায় অঙ্কটি। দেখো আমরা উদ্দীপক হতে পাই প্রথম পদ a সমান 2। এই প্রথম পদ হচ্ছে এই যে তোমার প্রশ্নের প্রথম যে সংখ্যাটা থাকবে, প্রথমে যাই থাকবে সেটাই আমার প্রথম পদ। প্রথমে 5 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে বা -3 থাকতে পারে, যেইটাই থাকুক না কেন তোমাদের প্রথম পদ এ দ্বারা প্রকাশ করবে এবং এ সমান সমান কি প্রথম যে সংখ্যাটা থাকবে
সেটা এখানে আছে কত 2, তাহলে আমরা প্রথম পদ a সমান সমান 2 লিখলাম। এরপরে সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অন্তরটা কি বলছিলাম, যে দ্বিতীয় পদ থেকে, মানে পাশাপাশি দুইটা পদের, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। আমি আবারও বলছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করব বা মাইনাস করব। দেখো এখানে দ্বিতীয় পদ ছিল -5, দ্বিতীয় পদ কোনটা, -5, -5 লিখলাম, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে প্রথম পদ 2 লিখলাম। তাহলে -5 থেকে -2 যদি করি তাহলে হয় -7, কারণ দেখো এখানে এইটার চিহ্ন মাইনাস, 5-এর চিহ্ন মাইনাস, প্লাস মানে 5-এর চিহ্ন মাইনাস এবং 2-এর চিহ্নটাও মাইনাস। তাহলে আমরা কী করব, 5 আর 2কে একত্র করব, তাহলে -7। তাহলে আমরা সাধারণ অন্তর পেলাম -7। এখন দেখো আমরা জানি, যেহেতু বলছে 12তম পদ নির্ণয় করতে, আমরা জানি nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। আমাদের দ্বিতীয় সূত্রটা এরকমই ছিল। তো তাহলে 12তম পদ সমান 2 প্লাস 12-1 ইন্টু -7 কীভাবে হলো দেখো, nতম পদ যদি এখানে n-1 হয়, একটু খেয়াল করো আবারও, nতম পদ n-1, তাহলে আমি যদি n এর জায়গায় 12তম পদ লিখি তাহলে কি হবে, এই n এর জায়গায় কত বসবে, 12 বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এর যে মান আমরা প্রথম পদ পেয়েছিলাম কত 2, তাহলে এর বরাবর 2 লিখলাম, প্লাস লিখলাম, n এর জায়গায় 12 লিখলাম, মাইনাস লিখলাম, 1 লিখলাম। এবার ডি এর যে মান, যে সাধারণ অন্তর ডি এর মান কত, -7, তাহলে ডি এর বরাবর কি লিখলাম, -7 গুণ আকারে। অবশ্যই চিহ্নটা খেয়াল রাখবে, ডি কি আকারে আছে, গুণ আকারে। তাহলে -7টা আমরা ব্র্যাকেট দিয়ে কি করব, গুণ আকারে লিখব। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যদি তুমি এই ফার্স্ট ব্র্যাকেটটা না দাও তাহলে কি হবে, গুণ আর থাকবে না, কিন্তু তখন -7 হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে -7 লিখবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি সামনে চলে যাচ্ছি। দেখো এরপরে 2 প্লাস 12 থেকে 1 গেলে কত থাকে, 11, ইন্টুর জায়গায় ইন্টু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -7। এরপর আমরা কি করব, গুণের কাজ করব, মানে 11 আর -7কে গুণ করব। করলে কত হবে, -11-এর চিহ্ন কি প্লাস, 7-এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7-11 77। এরপরে কি হলো, -77 থেকে 2 গেলে বা 2 গেলে -75। তো আমরা 12তম পদ নির্ণয় হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো এরপরও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, অথবা তোমাদের যদি এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ বা মতামত থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টসে বলতে পারো। আমি তোমাদের মতামত আশা করছি। হয়তো আমার কোথাও মিস্টেকও হইতে পারে, কোথাও কথায় ভুল হইতে পারে, কোথাও অঙ্কে ভুল হইতে পারে। তো ভুল নিয়েও তোমরা যে কোনো পরামর্শ বা মতামত দিতে পারো। তো শিক্ষার্থীরা আমরা দেখি আরেকটা অঙ্কের সমাধান করি। আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 2, পৃষ্ঠা নম্বর 251, তোমরা পাঠ্য বই খুলে দেখতে পারো। তো উদাহরণ 2-তে তোমাদের কি আছে, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 2 প্লাস ডট ডট, ধারাটির কোন পদ 383। তো শিক্ষার্থীরা আমরা দেখি এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। এখানে কোন পদ বলতে n এর মান নির্ণয় করতে বলছে, কারণ nতম পদ, দেখো nতম পদ সমান আমরা একটা সূত্র জানি। তাহলে এখানে বলছে কোন পদ, তার মানে কি nতম পদের মানটা বের করতে বলছে, মানে n এর মান নির্ণয় করতে বলছে। তো দেখি আমরা কিভাবে একটা ধারা থেকে, সমান্তর ধারা থেকে n এর মান নির্ণয় করতে পারি। তো আমাদের উদ্দীপকে কি পেয়েছি দেখো, প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 3। তো আমরা জানি nতম পদ সমান শেষ পদ, কারণ এখানে অঙ্কটার মধ্যে দেখো শেষ পদ আছে।
কিন্তু আমাদের পূর্বের যে অঙ্কটা ছিল সেটার মধ্যে কিন্তু কোনো শেষ পদ ছিল না। হ্যাঁ, তা এখন আমরা তাহলে সূত্রটা কি লিখতে পারি, যে এনতম পদ সমান শেষ পদ। তো এনতম পদের সূত্র কি হয়, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর শেষ পদের জায়গায় কত, এই 383 বসাইলাম। এরপরে আমরা কি করলাম দেখো, এর মান এই যে 5, এর মান এই 5 বসাইলাম, প্লাস n মাইনাস ওয়ান। এখানে কিন্তু দেখো n এর কোনো মান নাই, আর আমাদের গত একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটায় কি ছিল, n এর একটা মান ছিল, কারণ nতম পদের জায়গায় কত লিখলাম, 12তম পদ, কিন্তু এখানে কিন্তু nতম পদের কোনো সেরকম কোনো নির্দিষ্ট মান নেই, যার কারণে n এর জায়গায় nই বসলো, মাইনাস ওয়ান, ডি এর মান 3 সমান 383। এরপরে আমাদের দেখো কি করলাম, এখানে n মাইনাস ওয়ান ইন্টু 3 লিখলাম, আর এই যে 5, এই প্রথম যে 5টা, এই 5টা এই পাশে চলে গেল সমান চিহ্নের, তাহলে কি হলো, -5, প্লাস 5 ছিল, এই পাশে -5। এরপরে আমরা কি করলাম, বিয়োগ করলাম, 383 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 378। এরপরে আমরা কি করলাম, এই যে 3 বা 3 যাই বলো, এই 3টাকে আমরা কি করলাম, এই পাশে নিয়ে আসলাম। 3টা এই n-1 সাথে আসলো কি আকারে, গুণ আকারে, তাহলে সমান চিহ্নের ডান পাশে গেলে কি হবে, ভাগ, এটা তোমরা জানো। তো আমরা ভাগ করলাম, ভাগফলের রেজাল্ট আসলো কত, 126। 3 দ্বারা 378কে ভাগ করলে 126। এরপরে আমরা কি করলাম, এই 1টাকে 126-এর পাশে নিয়ে আসলাম, মানে সমান চিহ্নের বাম থেকে ডানে নিয়ে আসলাম। তো 1 ছিল কি, মাইনাস, তাহলে ডানে আসলে কি হবে, প্লাস। তো 1 + 1, তাহলে এখন কি হলো, n এর যে মান আমরা পেলাম 126 + 1, তার মানে 127। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি ধারার যদি nতম পদের মান বের করতে বলা হয় কিভাবে আমরা করতে পারি। তো তোমরা এই নিয়মই, বইতে আরও কিছু অঙ্ক আছে, আশা করি তোমরা যদি এই নিয়মটা বুঝতে পারো তাহলে বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। তো আমাদের আজকের যে বাড়ির কাজ বা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে পাঠ্য বইয়ের 6 ও 7 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্ক আশা করি এই আজকের এই অঙ্কগুলোর নিয়ম ফলো করে তোমরা বাড়ি থেকে করবে, বাড়ি বসে করবে। হ্যাঁ, যদি তারপরও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই মতামত প্রদর্শন করবে তোমাদের, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের কাছ থেকে আমি আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।